এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা বলতে চাই। যদি আপনার পরিবারে বা পরিচিতদের মধ্যে কোনো শিশু থাকে, তাহলে এই ঘটনাটি মন দিয়ে দেখবেন। কারণ হতে পারে এই ঘটনাটি কোনো শিশুর সঙ্গে ঘটতে চলা একটি অঘটন থেকে তাকে বাঁচাতে পারে। খাজনি, গোরখপুরের একটি ছোট্ট শহর। এমন একটি জায়গা যেখানে মানুষ শুধু একে অপরের বাড়ির ঠিকানাই জানত না, একে অপরের জীবন সম্পর্কেও জানত। যেখানে শিশুরা কোনো ভয় ছাড়াই গলিতে সাইকেল চালাতো, আর বাবা মায়েরাও নিশ্চিন্তে তাদের সন্ধ্যা পর্যন্ত খেলতে দিতেন, কারণ তাদের বিশ্বাস ছিল এই শহরে তাদের সন্তানদের কোনো বিপদ হতে পারে না। কিন্তু ২৭ জুলাই ২০২৬-এর সেই সাধারণ বলে মনে হওয়া দুপুরটি এই বিশ্বাসকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছিল। খাজনির ৮ নম্বর ওয়ার্ডে বসবাসকারী ভার্মা পরিবার বহু বছর ধরে স্বর্ণালঙ্কারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। পরিবারের কর্তা লক্ষ্মী নারায়ণ ভার্মা ছিলেন এলাকার একজন পরিচিত স্বর্ণ ব্যবসায়ী। তার দুই ছেলে হনুমান প্রসাদ ভার্মা এবং প্রদীপ ভার্মাও বাবার সঙ্গে মিলে সেই বংশপরম্পরায় চলে আসা ব্যবসা সামলাতেন। এটি ছিল একটি যৌথ পরিবার, যেখানে একই ছাদের নিচে ৩ প্রজন্মের মানুষ একসঙ্গে বসবাস করত। বাড়িতে সবসময় আনন্দ হইচই লেগে থাকত। শিশুদের দুষ্টুমি আর হাসির শব্দে মুখর থাকত গোটা বাড়ি। প্রতিটি উৎসবও পুরো পরিবার একসঙ্গে মিলেই উদযাপন করত। কিন্তু সুখে ভরা একটি বাড়িকে ধ্বংস করে দিতে জীবনের কখনোই বেশি সময় লাগে না। মাত্র কয়েক সপ্তাহ আগেই এই পরিবারের ওপর প্রথম শোকের পাহাড় ভেঙে পড়েছিল। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করতে করতে হনুমান প্রসাদ ভার্মার স্ত্রী শ্বেতা ভার্মা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। পেছনে রেখে গিয়েছিলেন তার 2 ছেলে, বড় ছেলে আকাশ এবং মাত্র 10 বছরের বৈভব, যে বয়সে একটি শিশু স্কুল থেকে ফিরে সবার আগে মাকে ডাকতে চায়, সারাদিনের ছোট ছোট কথা মাকে বলতে চায়, আর কোনো সমস্যায় পড়লে মায়ের কোলে মাথা রেখে শান্তি খুঁজে পায়। সেই বয়সেই বৈভবের কাছ থেকে তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়টি চিরদিনের জন্য কেড়ে নেওয়া হয়েছিল। হয়তো সময় মানুষকে ক্ষত নিয়ে বেঁচে থাকতে শেখায়, সময় ধীরে ধীরে সেই ক্ষতগুলো সারাতেও শেখায়। কিন্তু মায়ের অভাব কখনোই পূরণ করা সম্ভব নয়। আর সেই কারণেই শ্বেতা চলে যাওয়ার পর হনুমান প্রসাদ এবং পরিবারের প্রত্যেক সদস্যের একটাই চেষ্টা ছিল, সময়ের সঙ্গে সঙ্গে বৈভব যেন এই শোক এবং ভয় থেকে বেরিয়ে আসতে পারে। তার দাদু, বাবা এবং বড় ভাই আকাশ সবসময় চেষ্টা করতেন যাতে ছোট্ট বৈভব কোনোভাবেই নিজেকে একা মনে না করে। কিন্তু তারা একেবারেই বুঝতে পারেননি যে ২৭ জুলাইয়ের সেই অভিশপ্ত দুপুর তাদের জীবনকে এমন এক মোড়ে নিয়ে যেতে চলেছে যেখান থেকে আর কোনোদিন ফিরে আসা সম্ভব হবে না। শোতে আপনাদের স্বাগত, আর আপনারা দেখছেন খাজনি বেসমেন্ট কেস। মাত্র 10 বছরের বৈভব নোভেলস একাডেমির 4র্থ শ্রেণীর ছাত্র ছিল। পড়াশোনায় ভালো এবং সবার আদরের এই শিশুটির একটি বিশেষ অভ্যাস ছিল। স্কুল থেকে বাড়ি ফেরার পর কিছুক্ষণ বাড়ির বাইরে পাড়ায় সাইকেল চালাত সে। কিন্তু তার এই প্রতিদিনের রুটিনের ওপর যে কারো নজর অনেক আগেই ছিল তা পরিবারের কেউই জানত না। ২৭ জুলাই ২০২৬ সোমবার। অন্যান্য দিনের মতো সেদিনও বৈভব স্কুলে গিয়েছিল। দুপুর প্রায় 1:30 স্কুল ছুটি হওয়ার পর সে বাড়ি ফিরে প্রথমে পোশাক বদলায়, কিছু খাওয়া দাওয়া করে এবং তারপর সাইকেল নিয়ে ঠাকুমার কাছে এসে বলে, ঠাকুমা, আমি একটু পরেই ফিরে আসছি। পরিবারের কাছে এটি মোটেও নতুন কোনো বিষয় ছিল না। পাড়ার বাচ্চারা প্রতিদিনই এভাবেই সাইকেল চালাতে বের হতো এবং কিছুক্ষণ পর আবার বাড়ি ফিরে আসত। কিন্তু সেদিন অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও বৈভব বাড়ি ফিরল না। কিছুক্ষণ পর পাড়ারই এক ব্যক্তি বাড়ি থেকে কিছুটা দূরে বৈভবের সাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। কিন্তু সাইকেলের আশেপাশে বৈভব কোথাও ছিল না। পরিবারের মনে যে আশঙ্কা তৈরি হয়েছিল, এবার সেটাই ধীরে ধীরে বাস্তবে পরিণত হতে শুরু করল। খোঁজ আরও জোরদার করা হলো। গলি, আশেপাশের বাড়ি, দোকান, মাঠের দিকে যাওয়া রাস্তা, যেখানে যেখানে খোঁজ করা সম্ভব সব জায়গাতেই তল্লাশি চালানো হলো। আর এই খোঁজাখুঁজির মধ্যেই বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরে বৈভবের একটি জুতো পড়ে থাকতে দেখা গেল। এতক্ষণ পর্যন্ত যে আশাটা প্রতি মুহূর্তে বেঁচে ছিল, সেটাও ধীরে ধীরে নিভে যেতে শুরু করল। একদিকে পড়েছিল সাইকেল, অন্যদিকে জুতো, আর এই দুটির মাঝখানে বৈভবের কোনো চিহ্নই ছিল না। সেই মুহূর্তেই পরিবার প্রথমবারের মতো বুঝতে পারল, হয়তো তাদের সন্তান শুধু নিখোঁজ হয়নি, বরং কোনো বড় অঘটনের ছায়া ইতিমধ্যেই তার কাছে পৌঁছে গেছে। এই দৃশ্য দেখে ভার্মা পরিবার বুঝে গিয়েছিল
এই খোঁজ আর শুধু একটি শিশুকে খুঁজে বের করার চেষ্টা নয়, এটা হয়ে উঠেছে সময়ের বিরুদ্ধে এক কঠিন লড়াই। তাই সন্ধ্যা নামার আগেই বৈভবের বাবা হনুমান প্রসাদ ভার্মা খাজনি থানায় পৌঁছে ছেলের নিখোঁজ হওয়ার খবর দেন। বিষয়টি অত্যন্ত গুরুতর হওয়ায় পুলিশ কোনোরকম দেরি না করে সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযান শুরু করে। খবর যত দ্রুত গোটা শহরে ছড়িয়ে পড়তে থাকে, ততই মানুষও বৈভবকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে আসতে শুরু করে। মামলাটির গুরুত্ব এবং সংবেদনশীলতার কথা মাথায় রেখে এসপি ডক্টর কৌস্তুভ নিজেই তদন্তের দায়িত্ব নেন। বৈভবকে খুঁজে বের করার জন্য তৈরি করা হয় 5টি আলাদা পুলিশ টিম। একটি দল আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান চালাতে শুরু করে। দ্বিতীয় দল বিভিন্ন জায়গায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে থাকে। তৃতীয় দল কাজ শুরু করে টেকনিক্যাল সার্ভিলেন্স এবং মোবাইল সংক্রান্ত তথ্য নিয়ে। এর পাশাপাশি ফরেনসিক বিশেষজ্ঞ এবং ডগ স্কোয়াডকেও ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়, কারণ তখন বৈভবের জীবনের প্রতিটি পেরিয়ে যাওয়া মিনিট ছিল অত্যন্ত মূল্যবান। হনুমান প্রসাদ বারবার সেই পথটির দিকেই তাকিয়ে থাকছিলেন, যে পথ ধরে বৈভব প্রতিদিন সাইকেল চালিয়ে বাড়ি ফিরত। কিন্তু সেদিন সেই পথ ধরে তার ছেলে আর ফিরে আসেনি। দাদু লক্ষ্মীনারায়ণ পথ দিয়ে যাতায়াত করা প্রত্যেক মানুষকে একই প্রশ্ন করছিলেন, কোথাও বৈভবকে দেখেছেন? বড় ভাই আকাশ কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার ছোট ভাই কোনো কারণ ছাড়াই এভাবে নিখোঁজ হয়ে যেতে পারে। মাত্র 1.5 মাস আগে যে পরিবারটি বৈভবের মাকে হারিয়েছিল, এবার এই বাড়ির প্রতিটি কোণ জুড়ে ছড়িয়ে পড়েছিল আরও একটি অঘটনের আতঙ্ক। এসপি ডক্টর কৌস্তুভ ক্রমাগত তদন্তের ওপর নজর রাখছিলেন। গঠিত 5টি পুলিশ টিমও এক মুহূর্তের জন্য না থেমে কাজ করে চলেছিল। টেকনিক্যাল সার্ভিলেন্স, সিসিটিভি বিশ্লেষণ, স্থানীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং গ্রাউন্ড সার্চ সবকিছু একই সঙ্গে চলছিল। পুলিশ জানত, বৈভব যদি কোনো অপহরণকারীর কবলে পড়ে থাকে, তাহলে প্রতিটি পেরিয়ে যাওয়া মিনিট তার জন্য বিপদ আরও বাড়িয়ে দিচ্ছে। মাঠে উল্টে পড়ে থাকা বৈভবের জুতো দেখে মনে হচ্ছিল যেন কেউ তাকে জোর করে তুলে নিয়ে গেছে। কিন্তু তাকে কোনো দিকে নিয়ে যাওয়া হয়েছে সেটা জানার জন্য ডগ স্কোয়াড তাদের কাজ শুরু করল। আর এই ডগ স্কোয়াডই তদন্তকে এমন একটি মোড়ে এনে দাঁড় করালো যার কথা কেউ কল্পনাও করতে পারেনি। পুলিশ স্নিফার ডগের সামনে বৈভবের জুতো তুলে ধরল। সবাই ভেবেছিল কুকুরটি হয়তো পুলিশকে কোনো জঙ্গল, হাইওয়ে কিংবা বাইরের কোনো ব্যক্তির কাছে নিয়ে যাবে। কিন্তু গন্ধ শনাক্ত করার পর কুকুরটি যেদিকে হাঁটা শুরু করল, তাতে তদন্তের পুরো তত্ত্বই বদলে গেল। কুকুরটি সোজা ভার্মা পরিবারের বাড়ির সামনে দিয়ে একই গলির ভেতর এগিয়ে গেল। কিছুক্ষণ পর সেটি একটি দোতলা বাড়ির সামনে গিয়ে থেমে গেল। বাড়িটি ছিল সর্বেশ কুমার ভট্ট ওরফে বিটুর। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, বাড়িটি ভার্মা পরিবারের বাড়ি থেকে মাত্র 20 মিটার দূরে। পুলিশ প্রথমে এটিকে শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ সূত্র হিসেবেই দেখেছিল, কারণ কোনো তদন্তেই শুধু স্নিফার ডগের সংকেতের ভিত্তিতে কাউকে খুনি বলে ধরে নেওয়া যায় না। কিন্তু ঠিক সেই সময় সিসিটিভি ফুটেজগুলো আবারও অত্যন্ত খুঁটিয়ে পরীক্ষা করা হলো। আর সেখান থেকেই সামনে এলো এমন একটি প্রমাণ যা সর্বেশকে ঘিরে তৈরি হওয়া সন্দেহের পরিধিকে আরও শক্তিশালী করে তুলল। আশেপাশে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেল সেদিন বৈভবকে সর্বেশ ভট্টের সঙ্গে মাঠের দিকে যেতে। এখন পুলিশের হাতে ছিল 2টি আলাদা প্রমাণ, আর দুটিই একই ব্যক্তির দিকে ইঙ্গিত করছিল। একদিকে স্নিফার ডগের সংকেত, অন্যদিকে সিসিটিভি ফুটেজ। পুলিশ আর কোনো দেরি না করে সেদিন গভীর রাতেই সর্বেশকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। পাড়ার মানুষ হতবাক হয়ে গিয়েছিল, কারণ এই সর্বেশই তো সারা সন্ধ্যা তাদের সঙ্গে মিলে বৈভবকে খুঁজছিল। তার ওপর তিনি ছিলেন এমন একজন মানুষ যাকে এলাকার সবাই প্রতিদিন দেখত। তিনি শিশুদের কম্পিউটার শেখাতেন, পেশায় ছিলেন শিক্ষক এবং বৈভবও তাকে ভালোভাবেই চিনত। তাহলে পুলিশ তাকেই কেন নিয়ে যাচ্ছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে সর্বেশ নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করে। সে জানায় এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কখনো সে নিজের বক্তব্য বদলাচ্ছিল, আবার কখনো পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। কিন্তু তদন্তকারীরা বারবার তার সামনে একই প্রশ্ন তুলে ধরছিলেন, সিসিটিভি ফুটেজে আজ দুপুরে তোমাকে বৈভবের সঙ্গে দেখা যাচ্ছে কেন? সময় যত এগোতে থাকে
তত দ্রুতই সর্বেশের সাজানো গল্প ভেঙে পড়তে শুরু করে। প্রায় 12 ঘণ্টা ধরে নিজের মিথ্যা গল্পের জাল বোনার পর অবশেষে সে এমন একটি স্বীকারোক্তি দেয় যা শুনে সবারই রীতিমতো হুঁশ উড়ে যায়। 28 জুলাই 2026 মঙ্গলবার দুপুর প্রায় 11টার দিকে স্বীকারোক্তির পরপরই পুলিশ সর্বেশকে সঙ্গে নিয়ে তার বাড়িতে পৌঁছায়। ধীরে ধীরে পাড়ার লোকজনও সেই বাড়ির বাইরে জড়ো হতে শুরু করে। কেউই বুঝতে পারছিল না পুলিশ তার বাড়িতে এসে আসলে কি খুঁজছে। সর্বেশ পুলিশকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে বেসমেন্টের দিকে ইশারা করে। সিঁড়ি দিয়ে নিচে নামতেই পুলিশ দেখতে পায় একটার ওপর একটা করে বেশ কিছু শস্যের বস্তা রাখা রয়েছে। সবকিছু একেবারে স্বাভাবিকই মনে হচ্ছিল। কেউ যদি আগে থেকে কিছু না জানত তাহলে হয়তো কোনোদিনই সন্দেহ করত না যে এই বস্তাগুলোর আড়ালে এমন কোনো ভয়ঙ্কর রহস্য লুকিয়ে থাকতে পারে। পুলিশ একে একে বস্তাগুলো সরাতে শুরু করল। বস্তাগুলোর নিচে একটি লেপ এবং গদি রাখা ছিল। সেগুলো সরাতেই তার নিচে থাকা আরেকটি বস্তা থেকে একটা দুর্গন্ধ বেরিয়ে এলো। আর যখন সেই বস্তাটি খোলা হলো তখন বেসমেন্টে দাঁড়িয়ে থাকা প্রত্যেক পুলিশকর্মীর মুখের রং যেন মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল, কারণ সেই বস্তার ভেতর ছিল বৈভবের নিথর দেহ। সর্বেশ বৈভবের মৃতদেহ একটি বস্তার মধ্যে ভরে বেসমেন্টে রাখা শস্যের বস্তাগুলোর মাঝে লুকিয়ে রেখেছিল। তার ওপর লেপ এবং গদি চাপা দিয়ে রেখেছিল যাতে বাড়ির কারো চোখে সেটা না পড়ে। তার পরিকল্পনা ছিল সুযোগ পেলেই মৃতদেহটি অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে গোপনে ফেলে দেবে। দেহ উদ্ধারের পরপরই পুলিশ বৈভবের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। 2 চিকিৎসকের একটি প্যানেল ময়নাতদন্ত সম্পন্ন করে এবং পুরো প্রক্রিয়াটির ভিডিও রেকর্ডিংও করা হয়। রিপোর্ট সামনে আসার পর পুলিশের সবচেয়ে বড় সন্দেহই সত্যি প্রমাণিত হয়। আসলে বৈভবকে গলা টিপে হত্যা করা হয়েছিল। এই খবর যখন ভার্মা পরিবারের কাছে পৌঁছায় তখন গোটা বাড়ি কান্না আর আর্তনাদে ভেঙে পড়ে। মাত্র 1.5 মাসের ব্যবধানে একটি পরিবার তাদের মা এবং ছেলেকে দুজনকেই হারিয়েছিল। খাজনিতে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। মানুষ কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে এত বড় অপরাধ কোনো বাইরের ব্যক্তি নয়, বরং সেই প্রতিবেশীই করেছে যে প্রতিদিন তাদের সবার মাঝে থাকত। কিন্তু পুলিশ জানত তদন্ত এখানেই শেষ হয়ে যায়নি। এখনও জানা বাকি ছিল সর্বেশ কুমার ভট্ট বৈভবকেই কেন টার্গেট করেছিল, আর এত বড় একটি ষড়যন্ত্রের পরিকল্পনা সে কখন এবং কিভাবে করেছিল। একজন কম্পিউটার শিক্ষক যিনি প্রতিদিন এই পাড়ার শিশুদের পড়াতেন এবং যাকে ভার্মা পরিবারও ভালোভাবে চিনত, সে কেন নিজের প্রতিবেশীর সন্তানকেই টার্গেট করল? পুলিশ সর্বেশ কুমার ভট্ট ওরফে বিটুকে আরও গভীরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করল। এবার তার সামনে মিথ্যা বলার আর কোনো সুযোগ ছিল না, কারণ একে একে সমস্ত প্রমাণ তার সামনে তুলে ধরা হয়েছিল। ধীরে ধীরে সে তার পুরো পরিকল্পনার কথা পুলিশের সামনে বলতে শুরু করল। আর এই গল্পটা শুধু একটি হত্যাকাণ্ডের গল্প ছিল না, এর পেছনে ছিল টাকার লোভ, ঋণের বোঝা এবং প্রযুক্তিকে ব্যবহার করে তৈরি করা একটি সুচিন্তিত ষড়যন্ত্র। সর্বেশ পুলিশকে জানায় তার ওপর মোট 36 লাখ টাকার ঋণ হয়ে গিয়েছিল। সে একটি এনবিএফসি অর্থাৎ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি থেকে 25 লাখ টাকা ঋণ নিয়েছিল। সেই ঋণের জন্য প্রতি মাসে তাকে 28,700 টাকা ইএমআই দিতে হতো। এর পাশাপাশি সে এক বন্ধুর কাছ থেকেও 11 লাখ টাকা ধার নিয়েছিল। সেই টাকা ফেরত দেওয়ার চাপও ক্রমশ বাড়ছিল। কম্পিউটার ইনস্টিটিউট থেকে তার যে আয় হতো তা দিয়ে এত বড় ঋণের বোঝা সামলানো তার পক্ষে সম্ভব ছিল না। প্রতি মাসে বাড়তে থাকা আর্থিক চাপ এবার তার বাড়িতেও পৌঁছে গিয়েছিল। বাবার ক্রমাগত তিরস্কার, ঋণের চাপ, ব্যর্থতা এবং প্রতিদিনের অপমান সবকিছু মিলে তার মাথায় এমন একটি চিন্তার জন্ম দেয় যা ধীরে ধীরে একটি অপরাধমূলক পরিকল্পনায় পরিণত হয়। এই ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য সে ভার্মা পরিবারকে নিজের টার্গেট বানায়, কারণ ভার্মা পরিবার ছিল এলাকার অন্যতম বড় স্বর্ণ ব্যবসায়ী পরিবার। সর্বেশ ভেবেছিল যদি পরিবারের সন্তানকে অপহরণ করা যায় তাহলে ছেলেকে বাঁচানোর জন্য তারা সহজেই 1 কোটি টাকা মুক্তিপণ দিতে রাজি হয়ে যাবে। কিন্তু শুধু এই চিন্তা করেই সে থেমে থাকেনি। নিজের পরিকল্পনা তৈরি করতে সর্বেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও ব্যবহার করেছিল।
তার মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় তদন্তকারীরা বিভিন্ন এআই প্ল্যাটফর্মে করা তার সার্চ এবং কথোপকথনের তথ্য খুঁজে পান। সেখানে দেখা যায় সে বারবার একই ধরনের প্রশ্ন করেছিল, যেমন অপহরণের পরিকল্পনা কিভাবে করা হয়, মুক্তিপণ দাবি করার সবচেয়ে নিরাপদ উপায় কি, পুলিশ কিভাবে মোবাইলের লোকেশন ট্র্যাক করে, বিদেশি ভার্চুয়াল নম্বর কিভাবে ব্যবহার করা যায়। শুধু তাই নয়, পুলিশের দাবি অনুযায়ী সর্বেশ লরেন্স বিষ্ণই গ্যাংয়ের মুক্তিপণ আদায়ের মডেল সম্পর্কেও এআইয়ের কাছে তথ্য চেয়েছিল। অর্থাৎ যে পরিকল্পনাটি বাইরে থেকে হঠাৎ ঘটে যাওয়া একটি অপরাধ বলে মনে হচ্ছিল, তার পেছনে দীর্ঘদিন ধরে চলা প্রস্তুতি এবং পরিকল্পনারও ইঙ্গিত মিলতে শুরু করেছিল। সে বুঝতে চাইছিল বড় বড় অপরাধী চক্র কিভাবে পুলিশের নজর এড়িয়ে মুক্তিপণের টাকা আদায় করে। পরিকল্পনার পরবর্তী ধাপটি ছিল আরও চমকে দেওয়ার মতো। পুলিশের দাবি অনুযায়ী সে ইন্টারনেটের মাধ্যমে মাত্র ১৯৯ টাকায় কম্বোডিয়ার একটি ভার্চুয়াল মোবাইল নম্বর কিনেছিল। এই নম্বর ব্যবহার করেই সে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করেছিল, যাতে ভারত থেকে করা কল এবং মেসেজ সহজে ট্রেস করা না যায়। তদন্তে আরও জানা যায়, মুক্তিপণের টাকা গ্রহণ করার জন্য সে একটি মিউল ব্যাংক অ্যাকাউন্টও জোগাড় করেছিল, অর্থাৎ এমন একটি অ্যাকাউন্ট যা অন্য কারো পরিচয় ব্যবহার করে পরিচালনা করা যায়। অর্থাৎ অপহরণ থেকে শুরু করে মুক্তিপণ দাবি এবং টাকা লুকিয়ে রাখার ব্যবস্থা সবকিছুই আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল সে। কিন্তু প্রতিটি অপরাধী অপরাধ করার আগে মনে করে তার পরিকল্পনা একেবারে নিখুঁত, আর সেটাই হয় সবচেয়ে বড় ভুল ধারণা। ২৭ জুলাই ২০২৬-এর দুপুরে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়া বৈভবের কোনো ধারণাই ছিল না যে বাড়ির দরজার বাইরেই এক শয়তান তার অপেক্ষায় ঔত পেতে রয়েছে। প্রতিদিনের মতো সাইকেল নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে কিছুটা দূর যেতেই দুপুরের নির্জনতার সুযোগ নিয়ে সর্বেশ তাকে থামায়। তারপর অত্যন্ত স্নেহভরা গলায় বলে, চলো আমার সঙ্গে চলো, তোমার জন্য একটা গিফট রেখেছি। বৈভবের কাছে সর্বেশ কোনো অপরিচিত মানুষ ছিল না। পাড়ার অন্য বাচ্চাদের মতো সেও তাকে বিটু ভাইয়া বলে ডাকত। এই বিশ্বাসের কারণেই বৈভব প্রথমে তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। আর এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল, যেখানে ফুটেজে দুজনকে একসঙ্গে মাঠের দিকে যেতে দেখা যায়। কিছুটা দূর যাওয়ার পরই বৈভবের কাছে সর্বেশের আচরণ কিছুটা অস্বাভাবিক মনে হতে শুরু করে। সে গিফটের ব্যাপারে প্রশ্ন করলে সর্বেশ ঠিকমতো কোনো উত্তর দিতে পারেনি। তখনই বৈভবের মনে কিছু একটা গণ্ডগোলের সন্দেহ তৈরি হয়। সে আর সামনে যেতে অস্বীকার করতে শুরু করে। এমনকি এক পর্যায়ে সর্বেশ জোর করে তাকে নিয়ে যেতে চাইলে বৈভব তাকে বলে বসে, আমি বাবাকে সব বলে দেব। সর্বেশের আসল পরিকল্পনা ছিল বৈভবকে জীবিত রেখে তার বাবার কাছ থেকে মুক্তিপণ দাবি করা। কিন্তু বৈভব যখন চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে শুরু করে, তখনই সর্বেশ তার পরিকল্পনা বদলে ফেলে। সেই মুহূর্তে বৈভব ছিল শুধুই 10 বছরের এক ভীত সন্ত্রস্ত শিশু। হয়তো তার একটা ইচ্ছে ছিল, যেভাবেই হোক সেই যেন নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে। কিন্তু সে কি করে জানত যে দরজা পেরিয়ে সে প্রতিদিন খেলতে বের হতো, সেই দরজাটি আর কোনোদিন নিজের চোখে দেখতে পারবে না। বৈভবের চিৎকারে ভয় পেয়ে সর্বেশ তাকে দূরের একটি নির্জন মাঠে নিয়ে যায় এবং সেখানে গলা টিপে তার মৃত্যু ঘটায়। পুলিশের দাবি অনুযায়ী হত্যার পর সর্বেশ বৈভবের মৃতদেহ একটি বস্তার মধ্যে ভরে দুপুরের সময় নিজের বাড়িতে নিয়ে আসে। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, সেই সময় বাড়িতে তার বাবা, স্ত্রী এবং ভ্রাতৃবধূও উপস্থিত ছিলেন, কিন্তু তাদের কেউই তার এই অপরাধের সামান্যতম আঁচও টের পাননি। সর্বেশ বস্তাটি বেসমেন্টে নিয়ে যায়, সেখানে শস্যের বস্তাগুলোর মধ্যে মৃতদেহটি লুকিয়ে রাখে এবং তার ওপর লেপ ও গদি চাপা দিয়ে দেয়। এরপর সে একেবারে স্বাভাবিকভাবে বাইরে বেরিয়ে আসে এবং ভার্মা পরিবারের সঙ্গে মিলে বৈভবকে খোঁজার নাটক করতে থাকে। এরই মধ্যে সে তার কম্বোডিয়ার ভার্চুয়াল নম্বর ব্যবহার করে হনুমান প্রসাদ ভার্মার কাছে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করে একটি মেসেজ পাঠানোর প্রস্তুতিও নিয়ে ফেলেছিল। তার পুরো পরিকল্পনা ছিল মুক্তিপণের টাকা হাতে আসার পর একটি ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকা তুলে নেবে এবং কোনোভাবেই যাতে পুলিশ তার কাছে পৌঁছাতে না পারে সেই ব্যবস্থা করবে। কিন্তু যেমনটা আমি আগেই বলেছি, অপরাধ করার আগে প্রায় প্রতিটি অপরাধীরই মনে হয় তার পরিকল্পনা একেবারে নিখুঁত এবং সে কোনোদিন ধরা পড়বে না। তদন্তের এই পর্যায়ে পুলিশ সর্বেশের বাবা,
তার ভাই, স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যসহ মোট 7 জনকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ জানতে চাইছিল বেসমেন্টে লুকিয়ে রাখা মৃতদেহটির বিষয়ে পরিবারের আর কেউ জানত কিনা। ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলার পর পুলিশের নজর আবারও সর্বেশের দিকেই কেন্দ্রীভূত হয়। এতক্ষণে হাতে আসা সমস্ত প্রমাণই ইঙ্গিত দিচ্ছিল যে অপহরণ, খুন এবং মুক্তিপণের পুরো পরিকল্পনাটি সর্বেশ নিজেই করেছিল। তদন্ত আরও এগোতেই সামনে আসে সর্বেশের একটি পুরনো অপরাধের রেকর্ডও। পুলিশের দাবি অনুযায়ী 2024 সালে বিহারে ঘটে যাওয়া একটি পেপার লিক মামলায় সর্বেশের নাম সামনে এসেছিল। অভিযোগ ছিল সে অন্য এক ছাত্রের হয়ে নিজেই পরীক্ষায় বসেছিল। এই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছিল। এরপর সে প্রায় 40 দিন প্রয়াগরাজের নৈনি জেলে ছিল। জেল থেকে বেরিয়ে আসার পর সে আবার নিজের কম্পিউটার ইনস্টিটিউট চালু করে। তবে তার আশেপাশে থাকা মানুষের মতে এরপর তার আচরণ অনেকটাই বদলে গিয়েছিল। পাড়ার লোকজন জানায় সর্বেশ খুব একটা কারো সঙ্গে মিশত না, বেশিরভাগ সময় নিজের মধ্যেই থাকত, কম কথা বলত এবং বাইরের মানুষদের থেকেও দূরত্ব বজায় রাখত। এমনকি অনেক প্রতিবেশী জানতেনই না যে সে আগে জেলে গিয়েছিল। তাদের কাছে সর্বেশ ছিল শুধুই শান্ত স্বভাবের একজন কম্পিউটার শিক্ষক। হয়তো সেই কারণেই কেউ কোনোদিন তার ভেতরে লুকিয়ে থাকা সেই অন্ধকারকে চিনতে পারেনি। বৈভবের মৃতদেহ যখন বাড়িতে পৌঁছালো তখন গোটা খাজনি যেন ক্ষোভে ফেটে পড়ল। হাজার হাজার মানুষ ভার্মা পরিবারের বাড়ির সামনে জড়ো হয়ে গেলেন। দেখতে দেখতে শত শত মানুষ রাস্তায় নেমে এলেন। রাস্তা অবরুদ্ধ হয়ে গেল এবং ক্ষুব্ধ জনতা খাজনি থানার সামনে পৌঁছে গেল। এমনকি কয়েকজন উত্তেজিত মানুষ লক আপ থেকে সর্বেশকে বের করে আনার চেষ্টাও করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত চাকতি থানার পুলিশ মোতায়েন করতে হয়। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সর্বেশ এবং তার পরিবারের সদস্যদের একটি গোপন স্থানে সরিয়ে নিয়ে যায়। পাশাপাশি পুলিশ সাধারণ মানুষকে আশ্বস্ত করে যে মামলাটির দ্রুত তদন্ত করা হবে এবং ফাস্ট ট্র্যাক কোর্টে শক্তভাবে আইনি লড়াই করা হবে। কিন্তু বৈভবের ঘটনা শুধু ভার্মা পরিবারের যন্ত্রণা হয়ে থাকেনি। এই ঘটনা প্রত্যেক বাবা মায়ের সামনে এমন একটি প্রশ্ন তুলে দিয়েছে যার উত্তর হয়তো কারো কাছেই নেই। আমরা সবসময় আমাদের সন্তানদের অপরিচিত মানুষদের থেকে সাবধানে থাকতে শেখাই, কিন্তু যদি বিপদ কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে না এসে এমন একজন মানুষের কাছ থেকে আসে যে প্রতিদিন আপনার বাড়ির সামনে দিয়ে যাতায়াত করে, যাকে আপনি নাম ধরে চেনেন, যার উপর আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেন, তাহলে নিজের সন্তানকে নিরাপদ রাখবেন কিভাবে? কারণ বৈভবের খুনি কোনো অন্ধকার গলি বা দূরবর্তী জঙ্গল থেকে আসেনি। সে থাকত মাত্র 20 মিটার দূরে। আর সম্ভবত সেই কারণেই এটি শুধু একটি খুনের ঘটনা নয়, এটি ছিল বিশ্বাস হত্যার এক নির্মম গল্প।